সুপ্রিয় শিক্ষার্থী, ফারুক স্যার ম্যাথ অ্যান্ড অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আমাদের ধারাবাহিক আলোচনার বিষয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আর্থিক বিবরণী। একটা ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তোমরা জানো 2026 সাল থেকে প্রতিটা বোর্ডে এখন আর্থিক বিবরণীতে সৃজনশীল আসবে না। আর্থিক বিবরণীর একটা অঙ্ক আসবে এবং একটা অঙ্ক 20 মার্কের থাকবে। এই অঙ্কের মধ্যে তিনটা পার্ট করতে হবে। একটা পার্ট হচ্ছে বিশদ আয় বিবরণী, 2 নাম্বার হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, 3 নাম্বার আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা আজকে এই আর্থিক বিবরণী নিয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা থাকবে। আমাদের আলোচনাটা দীর্ঘ হবে, এই জন্য আমরা পার্ট বাই পার্ট করে করে আমরা আলোচনা করব। তো আমাদের এখানে দেখো, আমি এখানে লিখে রেখেছি যে একটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আর একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। কারণ এই অধ্যায়ে 2 রকম অঙ্ক থাকে। এই 2 রকমের মধ্যে যে কোনো একটা অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে। তো আমাদের এই 2 রকম অঙ্ক থেকে একটা অঙ্ক আমরা আজকে শিখব, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী ও ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী। এইভাবে ধারাবাহিকভাবে আমরা সূত্রের মাধ্যমে আলোচনা করে এর পরবর্তীতে অঙ্ক শুরু করব। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের অঙ্কটা শুরু করব। প্রতিষ্ঠানের নাম থাকবে উপরে। যদি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হয় তাহলে সেই প্রতিষ্ঠানের নাম থাকবে, এখানে বিশদ আয় বিবরণী, এইখানে থাকবে ডেট। এই ডেটটা বইয়ের অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। যেমন আমি লিখেছি 31শে ডিসেম্বর 2026 সমাপ্ত বছরের। আমরা একটা ঘর করব এইভাবে, বিবরণ লিখে 3টা টাকার ঘর থাকবে। এখন প্রথমে হচ্ছে সেবা আয়, প্রথম কলামে লিখব। এই সেবা আয়ের সাথে সমন্বয়ে প্রাপ্য সেবা আয় থাকতে পারে, সেটা আমরা যোগ করব। যোগ করার পরে দ্বিতীয় ঘরে লিখব এখন বিনিয়োগের সুদ অথবা সুদ প্রাপ্তি বা প্রাপ্ত সুদ, ব্যাংক জমার সুদ, এরকম অনেকগুলো আইটেম থাকতে পারে আয় যেগুলো। তো প্রাপ্ত বাড়ি ভাড়া এটা একটা আয়। এরপর লভ্যাংশ প্রাপ্তি, সবগুলো আয় লিখলাম। লেখার পরে সবগুলো আয় যোগ করে আমরা থার্ড কলামে লিখব। তো এটা হচ্ছে মোট আয় বা মোট সেবা আয়। এরপরে বাদ যাবে হচ্ছে ব্যয়সমূহ। ব্যয়ের মধ্যে আছে বেতন ও সম্মানী। তো বেতন ও সম্মানীর মধ্যে যদি বকেয়া থাকে তাহলে বকেয়াটা যোগ হবে, অগ্রিম থাকলে বিয়োগ হবে। মাথায় রাখবা, বকেয়াটা সবসময় যোগ আর অগ্রিমটা হয় বিয়োগ। এরপরে বাড়ি ভাড়া, অগ্রিম থাকলে বিয়োগ হবে। বিমা প্রিমিয়াম এটা থাকতে পারে, সমন্বয় থাকতে পারে। যাতায়াত ভাড়া, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, ভ্রমণ খরচ, মণিহারি, আইন খরচ, এই রকম খরচগুলো আসবে এখানে। আসার পরে সবগুলো খরচ আমরা যোগ করব, হচ্ছে মোট ব্যয়। আমরা এই মোট আয় থেকে এই মোট ব্যয় বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে নেট মুনাফা। এটা হচ্ছে সাধারণত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণীর নমুনা ছক। আমরা এরপরে আলোচনা করব ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের নমুনা ছক। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য বিশদ আয় বিবরণী। তো আমাদের এখানে প্রথমে আসবে হলো বিক্রয়। বিক্রয় আমরা সেকেন্ড কলামে লিখব। এর সাথে সমন্বয় থাকতে পারে অলিখিত বিক্রয়, সেটা যোগ করব। বাদ যাবে হলো বিক্রয় ফেরত, র্যামিলে থাকতে পারে, সমন্বয় থাকতে পারে। বিক্রয় ফেরত বাদ দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে বাদ যাবে বিকৃত পণ্যের ব্যয়। যেমন প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য, এটা মনে রাখবে। বিকৃত পণ্যের ব্যয়ের প্রথম এন্ট্রি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। এরপরে আসবে ক্রয়। ক্রয় আমরা ফার্স্ট কলামে লিখব। এর সাথে যোগ হবে অলিখিত ক্রয় যদি সমন্বয় থাকে, মাইনাস ক্রয় ফেরত অথবা থাকতে পারে হচ্ছে বহি ফেরত। এরপরে মাইনাস পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন মাইনাস হবে। এরপরে মাইনাস হবে বিনামূল্যে পণ্য বিতরণ। আমরা সবগুলো বিয়োগ করার পরে লিখব হচ্ছে নিট ক্রয়। এরপরে আসবে হলো আন্তঃপরিবহন, আসবে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, মজুরি। আমরা সবগুলো ব্যয় যোগ করে আমরা নিচে লিখবো টাকাটা, লিখে মাইনাস সমাপনী মজুত পণ্য, এটা থাকবে হচ্ছে সমন্বয়ের মধ্যে। এই সমাপনী মজুত পণ্য বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা এখন এই যে নিট বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে মোট মুনাফা। এটা হচ্ছে আমাদের মোট মুনাফা। এরপরে স্টেপ হচ্ছে বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় বেশ কিছু এন্ট্রি আছে। আমরা এখানে লিখলাম বেতন, এর সাথে যোগ হতে পারে বকেয়া, সমন্বয় থাকতে পারে। এরপরে ভাড়া,
যোগ বকেয়া অথবা অগ্রিম, অগ্রিম থাকলে বিয়োগ, এরপরে বিক্রয় পরিবহন, এরপর বিদ্যুৎ খরচ, অফিস খরচ, বাট্টা প্রদান অথবা শুধু বাট্টা লেখা থাকতে পারে, স্থায়ী সম্পত্তির মেরামত যেমন আসবাবপত্রের মেরামত, যন্ত্রপাতি মেরামত, এরকম কোন স্থায়ী সম্পত্তির মেরামত, ডাক ও তার খরচ। এরপরে বিজ্ঞাপন, বিজ্ঞাপন নিয়ে সমন্বয় থাকতে পারে, যেমন পণ্য বিতরণ। আমরা একদম প্রথম পাঠে লিখছিলাম যে বিনামূল্যে পণ্য বিতরণ, যেমন এখানে ছিল ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণটা মাইনাস হয়, আর সেই বিনামূল্যে পণ্য বিতরণটা বিজ্ঞাপনের সাথে যোগ হবে। এরপরে যেটা আসবে এরপর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, সমন্বয় বলে দেওয়া থাকবে। আমরা যখন নেক্সট অঙ্ক করব আমরা বলে দেব কিভাবে বিলম্বিত বিজ্ঞাপনটা বের করতে হয়। সেটা বাদ দেওয়ার পরে যেটা হবে সেটা বিজ্ঞাপন খরচ। মণিহারি, অব্যবহৃত মণিহারি থাকতে পারে, সেটা বিয়োগ হবে। এরপর বীমা খরচ, অগ্রিম থাকলে বিয়োগ হবে। এরপরে কুরিন, তোমাদের এই নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে কুরিন নিয়ে বেশি ধরনের একটু সমস্যা মনে হয়। আসলে কুরিনটা খুবই সহজ জিনিস, আমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখেছি, আমি অঙ্ক করার সময় এটা বিস্তারিত আলোচনা দেব। এবং কুরিন নিয়ে একটা পার্ট থাকবে, কুরিনের একটা সুন্দর পার্ট থাকবে, এবং কুরিনটা আমি একদম সহজভাবে বুঝিয়ে দেব। কুরিন নিয়ে তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না। এখন দেখো এইখানে নর্মালি কুরিনটা দেওয়া থাকবে রা মিলে, এই এনডিটা থাকবে রা মিলে। তো আমরা লিখবো প্রথমে ফার্স্ট কলামে এর সাথে যোগ নতুন কুরিন, সমন্বয় থাকবে। এইটা আমরা যোগ করার পরে থাকবে হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি, এটা পার্সেন্টেজ করে বের করতে হয়। আমি অঙ্কটা দেখাই দেবো তোমাদেরকে। এরপরে রা মিলে থাকবে যেটা কুরিন সঞ্চিতি, সেটা বিয়োগ হবে পুরাতন কুরিন সঞ্চিতি। বিয়োগ করার পরে আমরা এখানে থার্ড কলামে টাকাটা লিখবো। এরপর ব্যাংক চার্জ, কমিশন প্রদান, ভ্রমণ খরচ, স্থায়ী সম্পত্তির অপচয় যেমন আসবাবপত্রের অপচয়, যন্ত্রপাতির অপচয়, অফিস সরঞ্জামের অপচয়, এরকম অপচয় থাকতে পারে। এরপর হচ্ছে সুনামের অবলোপন, এরপর থাকতে পারে হলো ইজারা সম্পত্তির অবলোপন, আমি লিখি না এখানে, এগুলো থাকবে। এরপরে হচ্ছে আমরা সব খরচগুলো একসাথে যোগ করব, যোগ করে আমরা মোট মুনাফা থেকে বাদ দেবো, বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে পরিচালন মুনাফা। এরপরের স্টেপ হচ্ছে যোগ অন্যান্য আয়, যেমন সুদ প্রাপ্তি অথবা বিনিয়োগের সুদ, এর সাথে অন্য অনাদায়ী সুদ অথবা প্রাপ্য সুদ যোগ হবে। ব্যাংক জমার সুদ আসবে, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি আসবে। আমরা প্রাপ্তিগুলো যোগ করলাম এইটার সাথে। এরপরে বাদ হচ্ছে অন্যান্য ব্যয়, যেমন ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, বিবিধ ক্ষতি, এই ঋণের সুদের সাথে সমন্বয় থাকতে পারে। আসলে এই এন্ট্রিগুলো অনেক হয়ে যায়, তো আমরা কিছু কিছু এন্ট্রি বাদ দিছি এবং অনেকগুলো এন্ট্রি নেওয়া হয়েছে। তো অঙ্ক করার সময় আমি তোমাদেরকে এমনভাবে বুঝিয়ে দেব যে প্রত্যেকটা সমন্বয়ের সাথে রা মিলের অঙ্কটা কিভাবে সমন্বিত হবে সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানু বুঝাবো। তো এটা হচ্ছে আমাদের অন্যান্য ব্যয়, আমরা অন্যান্য ব্যয়টা বাদ দিব এখান থেকে, যেটা আসবে সেটা হচ্ছে নিট মুনাফা। তাহলে আমরা বুঝলাম যে বিশদ আয় বিবরণীতে তিনটা পার্ট বের করতে হয়, মোট মুনাফা, পরিচালন মুনাফা, নিট মুনাফা। এটা হচ্ছে বিশদ আয় বিবরণীর পূর্ণাঙ্গ আলোচনা। তোমরা হয়তো বলতে পারো যে এত এন্ট্রি কেন? আসলে এত এন্ট্রি কিন্তু পরীক্ষা থাকবে না, খুব কম থাকবে, সমন্বয় খুব কম থাকবে। আসলে সূত্র আলোচনা করার সময় এই বিষয়গুলো যদি তোমাদেরকে ভালোভাবে না বোঝানো হয় তাহলে তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে না। এই জন্য মূলত তোমাদেরকে বোঝানোর জন্য এই বেশি বেশি এন্ট্রিগুলো নিয়ে আসা হয়েছে, যেন কোনোটা বাদ না পড়ে। মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, এখানে দুইটা টাকার ঘর হবে, বিবরণ টাকা টাকা। প্রথমে প্রারম্ভিক মূলধন, এটা রা মিলের মধ্যে দেওয়া থাকবে, প্রারম্ভিক মূলধন শুধু মূলধন লেখা থাকতে পারে। এরপরে সমন্বয় থাকতে পারে অতিরিক্ত মূলধন, এটা রা মিলেও থাকতে পারে, এটা যোগ হবে। নেট মুনাফা আমরা আগের পার্টে যেটা বের করলাম বিশদ আয় বিবরণীর যে অ্যান্সারটা, সেই নেট মুনাফা এখানে যোগ হবে। এরপরে উত্তোলন মাইনাস হবে, উত্তোলন দেখবা রা মিলের ডেবিট দিকে দেওয়া থাকবে, উত্তোলনটা মাইনাস হবে। এরপরে পণ্য উত্তোলন মাইনাস হবে, পণ্য উত্তোলনের মাইনাস হওয়ার পরে আয়কর মাইনাস হবে। এই পণ্য উত্তোলনের বিষয়টা দেখো, আমরা একদম প্রথম পার্টে ক্রয় থেকে পণ্য উত্তোলন মাইনাস করছিলাম, এই এন্ট্রিটা সমন্বয় থাকবে, যার জন্য এইখানে এই মালিকানা সত্ত্ব বিবরণীতেও মূলধন থেকে পণ্য উত্তোলনটা মাইনাস হবে। এরপরে আয়কর মাইনাস হবে, জীবন বীমা প্রিমিয়াম এটাও মাইনাস হয়। আচ্ছা, সবগুলো মাইনাস করার পরে কিছু দুইটা যোগ করছি, যেটা আসছে এর সাথে যোগ হবে হলো সাধারণ সঞ্চিতি।
সাধারণত এর বাইরে তেমন কোনো এন্ট্রি এই পার্টে থাকে না, খুব কম এন্ট্রি থাকে এই পার্টে। তাহলে সবগুলো যোগ করে যেটা আসবে সমাপনী মালিকানা সত্ত্ব। আর্থিক অবস্থার বিবরণী, লাস্ট পার্ট। এই পার্টে আমাদের প্রথমে আসবে হলো স্থায়ী সম্পদ। এখানে স্থায়ী সম্পদের মধ্যে আছে আসবাবপত্র। যদি কোনো অপচয় থাকে সেটা মাইনাস হবে, লিখবো হলো পুঞ্জীভূত অপচয়। এরপর যন্ত্রপাতি মাইনাস পুঞ্জীভূত অপচয়। আমরা যদি দেখি অপচয় থাকে তাহলে ফার্স্ট কলামে লিখবো, লিখে এবার মাইনাস করে টাকাটা সেকেন্ড কলামে লিখবো। আর যদি থাকে যে কোনো অপচয় দেওয়া নেই তাহলে আমরা সরাসরি সেকেন্ড কলামে লিখে দিব। একইভাবে অফিস সরঞ্জাম মাইনাস পুঞ্জীভূত অপচয়। ইজারা সম্পত্তি, এক্ষেত্রে লিখতে হয় অবলোপন। আমরা সবগুলো স্থায়ী সম্পদ যোগ করলাম, লিখলাম মোট স্থায়ী সম্পদ। এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, একটাই থাকে বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগে তেমন কোনো এন্ট্রি থাকে না, একটাই থাকে বিনিয়োগ। এরপরে চলতি সম্পদ, দেখো হাতে নগদ। এখানে বিবিধ ক্ষতি, অন্যান্য ব্যয়ের মধ্যে লিখছিলাম বিবিধ ক্ষতি, সেটা হাতে নগদ থেকে মাইনাস হয়। ব্যাংক জমা, এরপরে দেনাদার বা প্রাপ্য হিসাব। এক্ষেত্রে আমরা আগের পার্টে যেটা আলোচনা করেছিলাম কুরিন নিয়ে, সেই কুরিন কিন্তু দেনাদারের সাথে সম্পর্কিত। তাহলে দেনাদার থেকে অলিখিত আন্তঃফেরত, একদম ফার্স্ট আমরা বিক্রয় থেকে অলিখিত আন্তঃফেরত বাদ দিয়েছিলাম। এইটা যদি সমন্বয় থাকে তাহলে বিক্রয় থেকে বাদ যাবে, আবার দেনাদার থেকেও বাদ যাবে। এরপরে নতুন কুরিন, যেটা আমরা সমন্বয় থেকে পেয়েছিলাম সেটা। নতুন কুরিন সঞ্চিতি, এই দুইটাই বাদ যাবে, গেলে যেটা হবে সেটা নিট দেনাদার। এরপরে প্রাপ্য বিল, অব্যবহৃত মণিহারি, অগ্রিম খরচ, যেমন অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম যে কোনো খরচ। এরপরে হচ্ছে সমাপনী মজুত পণ্য, এগুলো হলো চলতি সম্পদ। অলিক সম্পদ, অলিক সম্পদ হচ্ছে প্রাথমিক খরচ, এটা র্যামিলে দেওয়া থাকে। আর এই বিলম্বিত বিজ্ঞাপনটা আমরা বের করি, যেটা বিশদ আয় বিবরণীতে আমরা আলোচনা করেছিলাম বিলম্বিত বিজ্ঞাপন। সেই বিলম্বিত বিজ্ঞাপন অলিক সম্পদ হিসেবে এখানে আসবে। তাহলে সবগুলো সম্পদ যোগ করে আমরা পাবো হচ্ছে মোট সম্পদ। মালিকানা সত্ত্ব ও দায়, এখানে সমাপনী মালিকানা সত্ত্ব আমরা এর আগের পার্টের দিকে যেটা পাইছিলাম সমাপনী মালিকানা সত্ত্ব এখানে আসবে। এরপরে দীর্ঘমেয়াদী দায়, যেমন ঋণপত্র, ঋণ অথবা যে কোনো ঋণ থাকতে পারে। এরপর হচ্ছে চলতি দায়, যেমন পাওনাদার বা প্রদেয় হিসাব, প্রদেয় বিল। বকেয়া খরচ, যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া। অগ্রিম আয়, আয়ের অগ্রিম যেগুলো সেগুলো এখানে দায় হিসেবে আসবে। ব্যাংক জমাতিরিক্ত, এটা রেওয়ামিলে থাকবে। তাহলে এই সবগুলো যোগ করলে মোট চলতি দায়। এই তিনটা দায় যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণের পূর্ণাঙ্গ রূপ। তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী শেষ। প্রথমে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, এরপর আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটা পার্ট। আমি প্রথমে আলোচনা করেছিলাম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী, এরপরে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী, আর পরের দুইটা পার্ট মালিকানা সত্ত্ব এবং আর্থিক অবস্থার বিবরণী। এটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে যেরকম হয় ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে একই রকম হয়। তোমরা অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখবে।